আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা sp3 হাইব্রিডাইজেশন নিয়ে কথাবার্তা বলবো। আর তোমাদের সংকরণের মধ্যে এই sp3 সংকরণই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের যে সংকরণের কোশ্চেনটা আসে এটা মূলত sp3, তোমাদের সংকরণের কোশ্চেনটা মূলত এই sp3 হাইব্রিডাইজেশন থেকেই আসে। বুঝতে পারছো? তাহলে আমরা এই sp3 সংকরণ নিয়ে আজকে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতে বলি যে sp3 সংকরণ কি। sp3 সংকরণ কি? sp3 সংকরণ হচ্ছে কোনো পরমাণু সর্ববহিস্থ শক্তি স্তরে একটি s অরবিটাল আর 3টি p অরবিটাল সংমিশ্রিত হয়ে যে সংকরণ তৈরি করে তাকে sp3 সংকরণ বলে। বুঝতে পারছো? কোনো পরমাণু সর্বশেষ শক্তি স্তরে একটা s আর 3টা p মিলে যে সংকরণ তৈরি করে তাকে কি বলে? sp3 সংকরণ তাকে sp3 সংকরণ বলে। মানে একটা s অরবিটাল আর 3টি p অরবিটাল সংমিশ্রিত হয়ে যে সংকরণ হয় তাকে বলে sp3 সংকরণ। তাহলে এখানে খেয়াল করা, sp3 সংকরণে কতগুলো অরবিটাল অংশগ্রহণ করছে? একটা s আর 3টা p। তার মানে এখানে তোমার টোটাল 4টি অরবিটাল অংশগ্রহণ করছে। তাহলে সংকরণে যে কয়টি অরবিটাল অংশগ্রহণ করে তোমার সংকরিত কি করে? নতুন সংকরিত ওই কয়টি অরবিটালই তৈরি করে। তাহলে যেহেতু এখানে 4টা অরবিটাল অংশগ্রহণ করছে তাহলে sp3 সংকরিত অরবিটাল কয়টি তৈরি হবে? তাহলে তোমার sp3 সংকরিত অরবিটাল তৈরি হবে 4টি। sp3 সংকরিত অরবিটাল কয়টি তৈরি হবে? 4টি। বুঝতে পারছো? তাহলে এবার যদি sp3 সংকরণের বৈশিষ্ট্য বলি, বৈশিষ্ট্য কেমন হবে? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তোমার এখানে একটা s অরবিটাল আর 3টি p অরবিটাল সংমিশ্রিত হয়ে sp3 সংকরণ তৈরি করে এবং sp3 সংকরিত অরবিটাল কয়টি তৈরি হয়? 4টি sp3 সংকরিত অরবিটাল তৈরি হয় এবং সবগুলা কি সমশক্তি সম্পন্ন। তাহলে কি এখানে একটা s অরবিটাল আর 3টা p অরবিটাল সংমিশ্রিত হয়ে 4টি sp3 সংকরিত অরবিটাল তৈরি করে এবং সবগুলি হচ্ছে কি সমশক্তি সম্পন্ন। বুঝতে পারছো? আর এখানে তোমার sp3 সংকরণের আকৃতির বন্ধন কোণ কেমন হয়? তোমার sp3 সংকরণের আকৃতি হয় চতুস্থলকীয়, আর এখানে বন্ধন কোণ হয়, মনে রাখবা এটা বন্ধন কোণটা হয় 109 ডিগ্রি 28 মিনিট, অথবা এটা তুমি বলতে পারো 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি। বুঝতে পারো? sp3 সংকরণের আকৃতি হয় চতুস্থলকীয়, বন্ধন কোণ কত? 109 ডিগ্রি 28 মিনিট, বা তুমি যদি ডিগ্রিতে বলো তাহলে 109.5 ডিগ্রি। এখন তাহলে sp3 সংকরণের চিত্র কেমন হবে? এখানে একটা s অরবিটাল, এই যে একটা s অরবিটাল আর 3টি p অরবিটাল অংশগ্রহণ করবে, একটা, দুইটা, তিনটাই। একটা s আর 3টি p মিলে কি করবে? এখানে তোমার এখানে sp3 সংকরিত অরবিটাল তৈরি করবে। কয়টি sp3 সংকরিত অরবিটাল তৈরি করবে? 4টি। ঠিক আছে, তোমার এই একটা sp3 সংকরিত অরবিটাল, এই একটা sp3 সংকরিত অরবিটাল, এই আরেকটা sp3 সংকরিত অরবিটাল, এই হচ্ছে আরেকটি sp3 সংকরিত অরবিটাল। ঠিক আছে, এই হলো তোমার 4টি sp3, এই হলো 4টি sp3 সংকরিত অরবিটাল। বুঝতে পারছো? আর এখানে প্রতিটি অরবিটালের তোমার কি হয়? কোণ কত করে হয়? তোমার এই যে আকৃতি, এই আকৃতিটিকে বলা হয় চতুস্থলকীয়। আর এখানে তোমার এই যে প্রতিটি অ্যাঙ্গেল, এই যে প্রতিটি অ্যাঙ্গেলের মান হয় 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে sp3 কি? sp3 তে চিত্র কেমন হয়? তোমার এই যে একটা s অরবিটাল আর 3টি p অরবিটাল অংশগ্রহণ করে কি 4টি sp3 সংকরিত অরবিটাল তৈরি করে। তোমার এই হচ্ছে সেই 4টি sp3 সংকরিত অরবিটাল। বুঝতে পারছো? এই হলো তোমার sp3 সংকরণের বেসিক আলোচনা। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আর তোমার sp3 সংকরণে আরেকটা জিনিস লাগবে, এটা আমি এখানে একটু বলে দিই, তাহলে তোমাদের পরে বুঝতে সুবিধা হবে। তোমার sp3 সংকরণে এখানে বেসপার নীতিটা লাগবে। কি নীতি? বেসপার নীতি। BSEP, বেসপার, BSEPR, বেসপার। এটা হচ্ছে বেসপার নীতি। ঠিক আছে, তোমার যদিও sp sp2 সংকরণে এই নীতিটা লাগে নাই, কিন্তু sp3 থেকে এই সংকরণটা লাগবে। বেসপার নীতিটা কি? এটা হচ্ছে তোমার ফুল মিনিং যদি বলি, ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। আসলে এই নীতিটা কি? বেসপার নীতিটা আসলে কি? তোমার এখানে এই বেসপার নীতিতে তোমার এখানে 3টা জিনিস
নিয়ে আসলে আমরা কথাবার্তা বলবো, সেটা হচ্ছে তোমার এলপি বিকর্ষণ। এগুলা কি সব বিকর্ষণ, ঠিক আছে? তোমাকে একটু বিস্তারিত ভাবেই বুঝাই। মানে তোমাদের সংকরণের ক্লাসগুলো কিন্তু একটু বড় হচ্ছে, বড় হলেও তোমাকে কিন্তু সংকরণটা আমি একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি, বুঝতে পারছো? মানে তোমাদের যে কোনো ল্যাকিংস না থাকে, বুঝতে যেন কোনো অসুবিধা না হয়, তোমাদের যেন পরবর্তীতে আর কোনো জায়গা থেকে বুঝতে না হয়, ঠিক আছে? এই জন্য আমি আসলে এখানে কোনো গ্যাপ ট্র্যাক রাখছি না, যদিও রেকর্ডেড ক্লাস, আমি এখানে কি করতেছি না, কোনো গ্যাপ রেখে তোমাদের বোঝাচ্ছি না, বুঝতে পারলা? তাহলে এখানে দেখো, তাহলে কি বললাম, যে ব্যাসপার নীতি। ব্যাসপার নীতিতে আমরা তিন ধরনের বিকর্ষণ নিয়ে কথা বলবো। এটি কি? একটা হচ্ছে এলপি বিকর্ষণ। এলপি বিকর্ষণ জিনিসটা কি? এলপি বিকর্ষণ হচ্ছে লোন পেয়ার বিকর্ষণ, ঠিক আছে? লোন পেয়ার মানে এই কথাগুলো তোমাকে একটু পরে আমাকে বলতেই হতো, আগে এই জন্য আগে বলে দিতেছি, ঠিক আছে? তাহলে এলপি বিকর্ষণটা কি? এটা হচ্ছে লোন পেয়ার বিকর্ষণ, বুঝতে পারছো? লোন পেয়ার বিকর্ষণ। লোন পেয়ারটা কি? মানে এখানে তোমার লোন পেয়ার মানে কি? আচ্ছা, এলপির ফুল মিনিংটা কি হবে এখানে লিখি। তোমার এলপির ফুল মিনিং হচ্ছে লোন পেয়ার। লোন পেয়ার, লোন পেয়ারের বাংলা কি বলো? লোন পেয়ারের বাংলা হচ্ছে মুক্তজোর। মুক্তজোর, ঠিক আছে? লোন পেয়ারের বাংলা হচ্ছে মুক্তজোর। তাহলে এলপি তে কি লোন পেয়ার, আর এখানে একটা জিনিস বলবো, এটা হচ্ছে বিপি। বিপিতে হচ্ছে বন্ড পেয়ার। বন্ড পেয়ার মানে হচ্ছে বন্ধন জোর। বন্ড পেয়ার মানে কি? বন্ধন জোর। এখন কোনগুলো মুক্তজোর ইলেকট্রন, কোনগুলো বন্ধন জোর ইলেকট্রন, এই বিষয়টা আমি এরপরেই দেখাবো, ঠিক আছে? তোমাদের মুক্তজোর বন্ধন জোর নিয়ে কোনো কনফিউশন থাকবে না, আমি একটু পরে দেখাবো এটা। দেখো এখানে, তাহলে কি এলপি বিকর্ষণটা কি? এটা হচ্ছে লোন পেয়ার বিকর্ষণ। বাংলায় বললে মুক্তজোর বিকর্ষণ। মুক্তজোর বিকর্ষণ হচ্ছে এলপি বিকর্ষণ, ঠিক আছে? মুক্তজোর বিকর্ষণটাকে কি বলে? এলপি বিকর্ষণ। আর এখানে কি পড়বো, আরেকটা হচ্ছে এলপিবিপি বিকর্ষণ, আরেকটা কি, একটা হচ্ছে তোমার এলপিবিপি বিকর্ষণ। এলপিবিপি বিকর্ষণ কি? এলপিবি বিকর্ষণ হচ্ছে মুক্তজোর আর বন্ধনজোর বিকর্ষণ। মুক্তজোর আর বন্ধনজোর বিকর্ষণ। আরেকটা বিকর্ষণ আছে এখানে, এটা হচ্ছে বিপি বিকর্ষণ। বিপি বিপি বিকর্ষণ কি বলা? বিপি বিকর্ষণ কি? এটা হচ্ছে বন্ধনজোর বিকর্ষণ, বুঝতে পারলো তো? এটা হচ্ছে তোমার লোন পেয়ার বিকর্ষণ বা মুক্তজোর বিকর্ষণ। এটা হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ বা মুক্তজোর বন্ধনজোর বিকর্ষণ। এটা হচ্ছে বন্ড পেয়ার বিকর্ষণ বা বন্ধনজোর বিকর্ষণ, বুঝতে পারলা? এই ব্যাসপানিতে তোমার এই তিন ধরনের বন্ধন নিয়ে আলোচনা করা হয়। এখন কার বিকর্ষণ শক্তি বেশি? এই বিকর্ষণের ক্রমটা কি? এই বিকর্ষণের ক্রমটা কি? এই বিকর্ষণের ক্রম হচ্ছে যে এরকম বিকর্ষণের ক্রম। এই বিকর্ষণের ক্রম, এই বিকর্ষণের ক্রম হচ্ছে তোমার এলপি বিকর্ষণের শক্তি সবচেয়ে বেশি, এরপরে তোমার এলপিবিপি বিকর্ষণের শক্তি, এরপরে হচ্ছে বিপি বিকর্ষণের শক্তি। এটা হচ্ছে তোমার বিকর্ষণের ক্রমটা। আমরা ব্যাস পানিতে এই তিন ধরনের বিকর্ষণের কথাবার্তা বলবো। আর বিকর্ষণের ক্রমটা কি? বিকর্ষণের ক্রম হচ্ছে এলপি বিকর্ষণের ক্রম, এলপি বিকর্ষণের সবচেয়ে বেশি মানে শক্তি, এলপি বিকর্ষণের শক্তি সবচেয়ে বেশি, এরপরে এলপিবিপি, এরপরে বিপি। বুঝতে পারছো? ঠিক আছে। এখন বলতে পারো ভাই এগুলো কি আসলে? এগুলো এই যে মুক্তজোর বিকর্ষণ আসলে কি, বন্ধনজোর মুক্তজোর বিকর্ষণ এগুলো আসলে কি? এইখানে খেয়াল করো, তুমি যখন এই যে সংকরণটা মানে একটু পরে তোমাদের যখন আমি বিভিন্ন যৌগের সংকরণ দেখাবো, ওইখানে তোমার এই যে অরবিটালগুলো দেখতেছো না, এই সংকরিত অরবিটালগুলি, এই সংকরিত অরবিটালগুলির মধ্যে তোমার এখানে মুক্তজোর বন্ধনজোর এই বিকর্ষণগুলো বিদ্যমান থাকবে, ঠিক আছে? আমি তোমাকে যখন ওই যে তোমার একটু পরে যৌগের যখন উদাহরণ দেখাবো, তখন এই বিকর্ষণ, তখন এই তোমার এলপি বিকর্ষণ কি, এলপিবিপি বিকর্ষণ কি, বিপি বিকর্ষণ কি, এগুলা বুঝিয়ে দেবো, ঠিক আছে? আপাতত তুমি এতটুকু মনে রাখো যে ব্যাসপার নীতিতে এই তিন ধরনের বিকর্ষণের কথাবার্তা বলা হয়। আর এই তিন ধরনের বিকর্ষণের ক্রমটা কি? সবচেয়ে বিকর্ষণ বেশি এলপি, এরপর এলপিবিপি, এরপর হচ্ছে বিপি। তুমি আপাতত এতটুকুই মনে রাখো, বুঝতে পারছো? বুঝাইতে পারলাম? তুমি আপাতত এতটুকুই মনে রাখো, আমি এখনই একটু পরে তোমাকে উদাহরণ দেবো, এখানে তোমাকে এগুলো ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? আমাদের তুমি শুধু ব্যাসপানিতে দেখি, এটা হচ্ছে ব্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন। আর এই ব্যাসপানিতে তোমার তিন ধরনের বিকর্ষণের কথাবার্তা বলা হয়, আর বিকর্ষণের ক্রম হচ্ছে এটা। এতটুকুই মনে রাখো। এখানে দেখো কি বলছে, তোমাকে বলছে মিথেনের গঠন ও আকৃতি ব্যাখ্যা করো, ঠিক আছে? তোমাকে আমি এই মিথেনের গঠন আকৃতি ব্যাখ্যার আগে আরেকটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে বন্ধনজোড় আর মুক্তজোড় ইলেকট্রন কি। কোনটা হচ্ছে বন্ধনজোড় ইলেকট্রন আর কোনটা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন, ঠিক আছে? তাহলে এখন কি বুঝাবো তোমারে? বন্ধনজোড় ও মুক্তজোড় ইলেকট্রন।
বন্ধন জোড় ও মুক্ত জোড়, এগুলো কিন্তু অনেকেই বোঝে না, বুঝছো? আর এই জিনিসগুলো না বুঝলে কিন্তু খুব বিপদ। এগুলো হচ্ছে বেসিক, মানে কেমিস্ট্রি যত বেসিক জিনিস তুমি ক্লিয়ার রাখতে পারবা, ঠিক আছে, মানে একদম বেসিক জিনিসগুলা তুমি কেমিস্ট্রিতেও তো ভালো পারবা। বুঝতে পারছো? খুঁটিনাটি বেসিক জিনিসগুলো জানতে হবে। তাহলে এখন বন্ধন জোড় আর মুক্ত জোড় ইলেকট্রন বোঝাবো তোমাদের। তাহলে তোমাদের এই বন্ধন জোড় আর মুক্ত জোড় ইলেকট্রনকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। এখানে তুমি অক্সিজেন নিলাম, এই অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করলে কি পাবো বলো? অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করলে পাবা 1s2 2s2, এরপর কি 2p4, 2p4 মানে হচ্ছে 2px 2py 2pz, ঠিক আছে? 1s2 2s2 2p4 না, তাহলে 4 হলে তোমার এক্সে থাকবে দুইটি, তোমার ওয়াইতে একটি, জেডে একটি, ঠিক আছে? এই হচ্ছে তোমার অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। এটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। এখন বন্ধন জোড় আর মুক্ত জোড় ইলেকট্রন কি? এখন এটার সংজ্ঞা হচ্ছে তোমার কোনো একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকে তাকে বলে বন্ধন জোড় ইলেকট্রন বা বন্ধন ইলেকট্রন, আর যে কয়টি জোড় ইলেকট্রন থাকে তাকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন, ঠিক আছে? তাহলে তোমার বন্ধন জোড় ইলেকট্রন কোনগুলা? এই যে বন্ধন জোড়, এই বন্ধন জোড় ইলেকট্রনটা কি? বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে তোমার, তাহলে বলে বন্ধন জোড় ইলেকট্রনটা কি? বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে বিজোড় ইলেকট্রন, মানে একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ শক্তি স্তরে যে বিজোড় ইলেকট্রনগুলো থাকে এটা হচ্ছে তোমার বন্ধন জোড় ইলেকট্রন। আর মুক্ত জোড় ইলেকট্রন কোনগুলা? মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে জোড় ইলেকট্রন, ঠিক আছে? মানে একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ শক্তি স্তরে যে জোড় ইলেকট্রনগুলো থাকে এটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে আরেকবার বলি, বন্ধন জোড় ইলেকট্রন কি? বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ শক্তি স্তরে যে বিজোড় ইলেকট্রনগুলো থাকে, সর্বশেষ শক্তি স্তরে যে বিজোড় ইলেকট্রনগুলো থাকে সেটা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন, আর সর্বশেষ শক্তি স্তরে যে জোড় ইলেকট্রনগুলো থাকে সেটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। বুঝতে পারছো? তাহলে এই অক্সিজেনের ক্ষেত্রে বলা, এই অক্সিজেনের এখন কয়টি বন্ধন জোড় আছে আর কয়টি মুক্ত জোড় আছে? এখানে দেখো, এখানে অক্সিজেন 8 নাম্বার মৌল না, তাহলে 1s2 2s2 2px2 2py1 2pz1 হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। এখন এই অক্সিজেনের সর্বশেষ কক্ষপথ কোনটা? অবশ্যই এই 2 নাম্বার কক্ষপথ। এখানে এটা হচ্ছে 1 নাম্বার, এরপরে সম্পূর্ণটাই 2, তার মানে তোমার এই 2 নাম্বার কক্ষপথটা হচ্ছে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথ। এখন এই অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে যে বিজোড় ইলেকট্রনগুলো আছে এগুলোকে কি বলে? এগুলোকে বলে বন্ধন ইলেকট্রন, ঠিক আছে? তাহলে দেখো বিজোড় ইলেকট্রন কয়টা আছে? এই যে তোমার একটা বিজোড় ইলেকট্রন, এই একটা বিজোড় ইলেকট্রন, ঠিক আছে? তার মানে এখানে তোমার 2টি বিজোড় ইলেকট্রন আছে, এখানে তোমার 2টি বিজোড় ইলেকট্রন আছে, 2টি, এখানে কি আছে বলো? এখানে কিন্তু 2টি বিজোড় ইলেকট্রন আছে। বুঝতে পারছো? 2টি বিজোড় ইলেকট্রন মানে কি? এখানে 2টি বন্ধন ইলেকট্রন আছে, ভালো করে বুঝবা। 2টি বন্ধন ইলেকট্রন আছে। এখন এখন কতটি তোমার বন্ধন জোড় আছে? এখানে কিন্তু একটি বন্ধন জোড় আছে, একটি বন্ধন জোড় আছে। এখানে কিন্তু 3 ধরনের কথাবার্তা বলছে, বুঝছো? এখানে তোমার কি আছে দেখো, অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করার পরে তুমি সর্বশেষ কক্ষপথে 2টা বিজোড় ইলেকট্রন পাইছো। এখন তুমি যদি বলো, মানে জোর কথাটা না বলো, জোর কথা বলতে কি বোঝায়? জোর বলতে কি বোঝায়? জোর বলতে কিন্তু এখানে 2টা বোঝায়, মানে 2টা নিয়ে হয় 1 জোড়া, ঠিক আছে? মানে 2টা নিয়ে কি হয় 1 জোড়া, যে কোনো জিনিস 2টা নিয়ে 1 জোড়া হয়। তাহলে তুমি যখন বলছো এখানে 2টি বিজোড় ইলেকট্রন আছে, এখানে তো 2টি বিজোড় ইলেকট্রন আছে, ঠিক আছে? 2টি বিজোড় ইলেকট্রন মানে 2টি বন্ধন ইলেকট্রন। তুমি যদি জোর না বলে শুধু বন্ধন ইলেকট্রন বলে, এখানে যে বন্ধন জোড় মুক্ত জোড় বলা হয়েছে, তুমি যদি বলো বন্ধন ইলেকট্রন মুক্ত ইলেকট্রন তাও হবে, ঠিক আছে? তুমি যদি বলো যে বন্ধন ইলেকট্রন কয়টি আছে? 2টি। যদি বলো বন্ধন জোড় কয়টি আছে? 1টি। কারণ একটি বন্ধন জোড় কেন? কারণ এক জোড়াতে কি থাকে? 2টা থাকে। এই যে তোমার একটি বন্ধন জোড় মানে তো 2টি বন্ধন ইলেকট্রনই বোঝাইতেছে। বোঝানোর ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। তুমি যদি জোড় কথা না বলো তাহলে বলবা 2টি বন্ধন ইলেকট্রন আছে, আর যদি জোড় কথা বলো তাহলে বলবা একটি বন্ধন জোড় আছে। ওকে? আচ্ছা, এবার অক্সিজেন দেখো, মুক্ত জোড়টা দেখে তাহলে আরো ভালো বুঝবা। এখানে বলো, এখানে মুক্ত জোড় কয়টা আছে বা মুক্ত ইলেকট্রন কয়টি আছে? এখানে আগে বলো জোড় ইলেকট্রন কয়টা আছে। এই দেখো সর্বশেষ কক্ষপথে তোমার এই যে জোড়ে 2, এই যে 2 জোড়, এগুলো জোড় ইলেকট্রন না? তোমার এস অরবিটালে 2টা আছে, পি অরবিটালে পি এক্স এ 2টা আছে, এগুলো কি জোড় ইলেকট্রন, জোড় অবস্থায় আছে। তাহলে জোড় ইলেকট্রন এখানে কয়টা আছে? এখানে তোমার 4টি জোড় ইলেকট্রন আছে, 4টি। এখানে জোড় ইলেকট্রন কয়টি আছে? 4টি জোড় ইলেকট্রন আছে। তাহলে বলো এখানে
তোমার মুক্ত ইলেকট্রন কয়টা আছে? 4টি জোড় ইলেকট্রন থাকলে এখানে মুক্ত ইলেকট্রন আছে 4টি, এখানে 4টি মুক্ত ইলেকট্রন আছে। ঠিক আছে, 4টি মুক্ত ইলেকট্রন আছে। তাহলে বলো কত জোড়া মুক্ত ইলেকট্রন আছে? তুমি বলবো অবশ্যই এখানে 2টি মুক্ত জোড় ইলেকট্রন আছে, 2টি মুক্ত জোড় ইলেকট্রন আছে। বুঝতে পারলা নাকি বুঝতে পারলা না বলো? এখানে কি বলছো তুমি? দেখো এখানে তো 4টা মুক্ত জুড়ি আছে, সরি এখানে 4টা জুড়ি ইলেকট্রন আছে। আমি কি ভুল বলছি? এখানে 4টা জুড়ি ইলেকট্রন আছে। এই দেখো এখানে তোমার কি এসে 2টা আছে, পিতে 2টা আছে, এগুলো জোড় অবস্থায় আছে না? জোড় বিষয় তো বুঝো। তাহলে তোমার এখানে কি, যেহেতু তোমার জোড় অবস্থায় আছে তার মানে এখানে কি জুড়ি জুড়ি ইলেকট্রন কয়টা আছে? 4টা জুড়ি ইলেকট্রন আছে। 2 4, 4টা জুড়ি ইলেকট্রন আছে। আর 4টা জুড়ি ইলেকট্রন থেকে মুক্ত ইলেকট্রন কয়টা আছে? 4টা, যে তোমার জুড়ি ইলেকট্রন গুলাই কি মুক্ত ইলেকট্রন। তাহলে এখানে 4টা মুক্ত ইলেকট্রন আছে। কত জোড়া মুক্ত ইলেকট্রন আছে? 2 জোড়া। এখানে 2 জোড়া মুক্ত ইলেকট্রন আছে। এখানে 2 জোড়া মুক্ত ইলেকট্রন আছে। 2 জোড়া মানে তো 4টি, ঠিক না? এক জোড়াতে 2টি করে থাকে, 2 জোড়া মানে 4টি। তুমি এটাই বলতেছি, তুমি যদি এখানে জোড় কথা উল্লেখ করো তাহলে ওই জোড়ার মতো করেই বলবা এখানে 2 জোড়া মুক্ত ইলেকট্রন আছে, এই যে এক জোড়া 2 জোড়া, এখানে 2 জোড়া মুক্ত ইলেকট্রন আছে। তুমি যদি জোড় কথাটা বলে দাও, মুক্ত জোড় কথাটা যদি বলো তাহলে কিভাবে বলবা? 2 জোড়া মুক্ত ইলেকট্রন আছে বা 2 জোড়া মুক্ত ইলেকট্রন আছে। ঠিক আছে? আর যদি তুমি বলা জোড়া বলবো না তাহলে কি বলবা? 4টি মুক্ত ইলেকট্রন আছে। ঠিক আছে? তাহলে বন্ধন ইলেকট্রন কিভাবে বলবো? এখানে কি দেখো 2টা বন্ধন ইলেকট্রন আছে। যদি তুমি বন্ধন জোড় বলো তাহলে বলবো এখানে একটি বন্ধন জোড় আছে, একটি বন্ধন জোড় আছে। আর যদি তুমি জোড় কথা না বলো তাহলে বলবো 2টি বন্ধন ইলেকট্রন আছে। আশা করি ক্লিয়ার হয়েছে। বন্ধন জোড় আর মুক্ত জোড়। ঠিক আছে? তাহলে আমি শেষ ফিনিশিং এ বলি যে বন্ধন জোড় ইলেকট্রন কি? এই যে একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার পরে, একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ কক্ষপথে তুমি যে কয়টা কি পাবা? বিজোড় ইলেকট্রন পাবা, সেটা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। আর যে কয়টা জোড় ইলেকট্রন পাবা সেটা হচ্ছে কি? মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে খেয়াল করো বন্ধন জোড় মুক্ত জোড়ের আর দুই একটি উদাহরণ দেই। নাইট্রোজেনের ক্ষেত্রে খেয়াল করো, এই নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি হবে বলো? নাইট্রোজেন হচ্ছে 7 নাম্বার মৌল। ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p3, তার মানে 2px1 2py1 2pz1। ঠিক আছে? এবারে খেয়াল করো যে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথ কোনটা? নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথ হচ্ছে এই 2 নাম্বার কক্ষপথ। এই 2 নাম্বার কক্ষপথে দেখো বিজোড় ইলেকট্রন কয়টি আছে, জোড় ইলেকট্রন কয়টি আছে? এখানে বিজোড় ইলেকট্রন কয়টা আছে দেখো তো? বিজোড় ইলেকট্রন আছে 3টা, এই দেখো 1 2 3। এখানে তোমার 3টি বিজোড় ইলেকট্রন আছে, 3টি বিজোড় ইলেকট্রন আছে। 3টি বিজোড় ইলেকট্রন থাকা মানে কি? 3টি বিজোড় ইলেকট্রন মানে এখানে তোমার বন্ধন ইলেকট্রন কয়টা আছে? এখানে বন্ধন ইলেকট্রন আছে 3টি, এখানে 3টি বন্ধন ইলেকট্রন আছে। যদি বন্ধন জোড় বলো, জোড় বললে এখানে এক জোড়া একটি, এরকম। ঠিক আছে? এখানে তোমার এক জোড়া, এই যে এক জোড়া একটি বন্ধন ইলেকট্রন, 3টি বলো এটি ভালো হবে। এখানে 3টি বন্ধন ইলেকট্রন আছে। ওকে, তাহলে মুক্ত ইলেকট্রন কয়টি আছে বলো? এখানে দেখো এই যে তোমার জোড় ইলেকট্রন আছে 2টি, এখানে 2টি জোড় ইলেকট্রন আছে, এখানে জোড় ইলেকট্রন আছে 2টি, তার মানে এখানে 2টি মুক্ত ইলেকট্রন আছে। আর মুক্ত জোড় বলে কি বলবা? একটি মুক্ত জোড় আছে। বুঝতে পারছো? আরেকটা উদাহরণ দেই, সালফারের ক্ষেত্রে খেয়াল করো। সালফার হচ্ছে 16 নম্বর মৌল। ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2, এরপরে কি হবে? 3p4। ঠিক আছে? 3p4 মানে 3px2 3py1 3pz1। ঠিক আছে? এখন সালফারের সর্বশেষ কক্ষপথ কোনটা? সালফারের সর্বশেষ কক্ষপথ হচ্ছে এই 3 নাম্বার কক্ষপথ। অক্সিজেন আর সালফার সেম, অক্সিজেনের সর্বশেষ কক্ষপথ ছিল 2 নাম্বার আর সালফারের হচ্ছে 3 নাম্বার। ঠিক আছে? তাহলে এই সালফারের সর্বশেষ কক্ষপথ কোনটা? সালফারের সর্বশেষ কক্ষপথ হচ্ছে এই 3 নাম্বার কক্ষপথ। 3 নাম্বার কক্ষপথ হলে সালফার, এখন বলো সালফারের কতটি মুক্ত জোড় কতটি বন্ধন জোড় আছে? সালফারের তোমার বেজোর ইলেকট্রন কয়টা আছে? 1 2, এই দুইটা হচ্ছে বেজোর ইলেকট্রন। সালফারের সর্বশেষ কক্ষপথে কতটি বিজোড় ইলেকট্রন আছে? এই যে 2টি বিজোড় ইলেকট্রন আছে, 2টি। এখন 2টি বিজোড় ইলেকট্রন থাকলে এখানে তোমার বেজোর ইলেকট্রন কয়টা আছে? 2টি বিজোড় ইলেকট্রন আছে। 2টি বিজোড় ইলেকট্রন মানে কি? 2টি বিজোড় ইলেকট্রন মানে হচ্ছে এখানে তোমার 2টি বন্ধন ইলেকট্রন আছে। 2টি বিজোড় ইলেকট্রন মানে 2টি বন্ধন ইলেকট্রন আছে। বন্ধন জোড় বলে কি বলবা? একটি বন্ধন জোড় ইলেকট্রন আছে। ঠিক আছে? আর সালফারের সর্বশেষ কক্ষপথে জোড় ইলেকট্রন কয়টি আছে? এখানে 2 জোড়া জোড় ইলেকট্রন আছে, 2 জোড়া। আর 4টি জোড় ইলেকট্রন আছে,
তার মানে এখানে তোমার মুক্ত ইলেকট্রন কয়টি আছে বলো? এখানে মুক্ত ইলেকট্রন আছে 4টি, এখানে 4টি মুক্ত ইলেকট্রন আছে। সালফারে 4টি মুক্ত ইলেকট্রন আছে। আর মুক্ত জোড় বলে কি বলবা? 2টি মুক্ত জোড় আছে, 2টি মুক্ত জোড় ইলেকট্রন আছে। বুঝতে পারছো? তাহলে এইগুলো এখন প্রকাশ করে কেমনে? এই যে নাইট্রোজেনের মাথার উপরে দেখবা এরকম 2টা ইলেকট্রন দেওয়া থাকে, সালফারের দেখবা এরকম 4টা ইলেকট্রন দেওয়া থাকে। ঠিক আছে, সালফারের ক্ষেত্রে কি এরকম 4টা দেওয়া থাকে। অক্সিজেনের এরকম 4টা দেওয়া থাকে। এগুলোতে কি বোঝায় আসলে? এগুলো কিন্তু মুক্তজোড় ইলেকট্রন। ঠিক আছে, এগুলা কি? এগুলো আসলে মুক্তজোড় বোঝায়। বন্ধনজোড় বন্ধনজোড় কখনো এইভাবে দেওয়া থাকে না। ঠিক আছে, মুক্তজোড় ইলেকট্রন গুলা মানে একটা পরমাণুর যে কটা মুক্তজোড় ইলেকট্রন থাকে, মানে যখন তুমি একটা যৌগ লিখবা, যেমন অ্যামোনিয়া, যে অ্যামোনিয়াতে কেমন থাকে বলো? অ্যামোনিয়াতে এই যেরকম দেওয়া থাকে কিন্তু। বুঝতে পারছো? তারপরে যে ফসফিন ক্ষেত্রে খেয়াল করো, ফসফিন PH3 কি করে তোমার ফসফরাস এরকম 2টা দেওয়া থাকে। এরপরে তুমি যদি হাইড্রোজেন সালফাইড খেয়াল করো, হাইড্রোজেন সালফাইড এই যে সালফারের ক্ষেত্রে এরকম দেওয়া থাকে। তারপরে পানির ক্ষেত্রে খেয়াল করলে কিরকম? পানির ক্ষেত্রে এরকম দেওয়া থাকে। ঠিক আছে, মানে একটা যৌগের যখন একটা যৌগ লেখা হয় তখন মানে যেই পরমাণুগুলোর মুক্তজোড় ইলেকট্রন থাকে সেগুলা কি করে বলো? ওইগুলোর মাথার উপরে দেওয়া থাকে। ঠিক আছে, মানে এই যে তোমার এই যে ডট ডট দিয়ে যে ইলেকট্রন গুলো দেওয়া থাকে এগুলা কি আসলে মুক্তজোড় ইলেকট্রন। আর কোনো যৌগ লেখার সময় যদি ওই যৌগের মুক্তজোড় থাকে তাহলে কি করা হয়? এগুলা এইভাবে প্রকাশ করা হয়। বুঝতে পারছো? ইজ ইট ক্লিয়ার? এখানে কি বলছে দেখো, মিথেনের গঠনাকৃতি ব্যাখ্যা করতে বলছে। তাহলে কোনো যৌগের গঠনাকৃতি ব্যাখ্যা করতে বললে শুরুতেই সংকরণ বের করে নিতে হবে। তাহলে মিথেনের সংকরণ কি? তুমি যদি মিথেনের গাঠনিক আঁকো তাহলে কার্বনের চারপাশে 4টা হাইড্রোজেন থাকবে। ঠিক আছে, 4টা হাইড্রোজেন কি বলছিলাম? প্রত্যেকটা বন্ধনে মান ধরবে 1। তাহলে এখানে কয়টা বন্ধন আছে দেখো তো? 1 2 3 4। প্রত্যেকটা বন্ধনের মান 1 ধরলে তুমি এখানে 4টা বন্ধন আছে, তার টোটাল মান কত আসবে? এখান থেকে টোটাল মান আসবে 4। আর মান যদি 4 হয় সংকরণ কি হবে? sp3, একটা s 3টা p মিলে sp3। তুমি যেটা সূত্র দিয়ে করতে পারো, হাফ ইন্টু v প্লাস এক্স মাইনাস c প্লাস a। আচ্ছা দেখাই, এখানে v এর মান কত বলো? সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত? এটা হচ্ছে তোমার কার্বন যেহেতু 6, মিলিয়ন ম্যানেজ করলে কি পাবা? যে 2 নম্বর কক্ষপথে 4টা ইলেকট্রন আছে, মানে v এর মান 4। এখানে x এর মান কত? এক্সোসি পরমাণু সংখ্যা 4টা, দেখছো? যে হাইড্রোজেন কত আছে? 4টা, এক্সোসি পরমাণু সংখ্যা এখানে 4। এখানে ক্যাটায়ন সংখ্যাও নাই, অ্যানায়ন সংখ্যাও নাই। তাহলে এই 4 আর 4 যোগ করলে পাবা 8, 8 এর 2 দিয়ে ভাগ করলে পাবা 4। তার মানে সংকরণ হচ্ছে কি? sp3। আশা করি বুঝতে পারছো। মিথেনের সংকরণ কি? মিথেনের সংকরণ হচ্ছে sp3। এখন সংকরণ যদি sp3 হয় তাহলে মিথেনের গঠন কি হবে? মিথেনের গঠন আকৃতি কি হবে বলো? যেহেতু তোমার কার্বনে কি নাই, কার্বনে তোমার এখানে কোনো মুক্ত জোড় নাই, সেহেতু তুমি গঠন আকৃতি পাবা এখানে মিথেনের গঠনটা হবে চতুস্থলকীয় বন্ধন কোণ হবে কত? 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, তাহলে এবার ব্যাখ্যা করো। sp3 মিথেনের সংকরণ হচ্ছে sp3। এই sp3 সংকরণ এবার ব্যাখ্যা করো। তাহলে শুরুতে কি করবা? শুরুতে তুমি কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রন বিন্যাস করবা। এখানে মিথেনের কেন্দ্রীয় পরমাণু কি? কার্বন। তাহলে লিখবা, এখানে আনসারটা কি লিখবা? আনসারে লিখবা এখানে CH4 এর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন। CH4 এর মিথেনের কেন্দ্রীয় পরমাণু কার্বন। মিথেনের কেন্দ্রীয় পরমাণু কার্বন। ঠিক আছে, তাহলে কার্বন ইলেকট্রন বিন্যাস করো। ইলেকট্রন আসলে কি পাবা? 1s2 2s2 2px1 2py1। এখন সংকরণ হচ্ছে sp3। তুমি এখানে কি পাইছো দেখো তো? ইলেকট্রন করার পরে একটা s পাইছো, 2টা p পাইছো। এখন p লাগবে কয়টা? 3টা। তাহলে কি করবে? এটা উত্তেজিত করে দাও। কার্বনকে উত্তেজিত করলে কি পাওয়া যাবে? এই যে তোমার এখানে কি আছে? 2pz খালি আছে, 2pz0। s থেকে একটা ইলেকট্রন z এ যাবে। ঠিক আছে, তাহলে 1s2 2s2 2px1 2py1 2pz1। ঠিক আছে, এবার দেখো তো কি হয়েছে। এই যে কার্বনের সৌরশক্তি স্তরে কি আছে? একটা s অরবিটাল আর 3টি p অরবিটাল মিলে কি হবে? sp3 সংকরণ হবে। সরি, এখানে 2s1 হবে। তাহলে যে কার্বনের সৌরশক্তি স্তরে একটা s অরবিটাল আর 3টি p অরবিটাল মিলে কি হবে? sp3 সংকরণ হবে। ঠিক আছে, এবার কি করবা? সংকরিত অবস্থা দেখাবা। সংকরিত অবস্থা, সংকরিত অবস্থা কেমনে দেখাবা? যে অরবিটালগুলি সংকরণে অংশগ্রহণ করছে এগুলাকে সাই দিয়ে প্রকাশ করবা। তাহলে এখানে কি লিখবা? 1s2, এখানে 2 সাই 1 1, তারপরে 2 সাই 2 1, 2 সাই 3 1, 2 সাই 4 1।
ঠিক আছে, উপরে এগুলো কি বলো, এগুলো হচ্ছে ইলেকট্রন, মানে তোমার অরবিটালে যে কটা ইলেকট্রন থাকবে তুমি ওই কটা করে ইলেকট্রনই দিবা, নিচে এগুলো নাম্বারিং করে দিবা 1 2 3 4 দিয়ে। তাহলে এই চারটা অরবিটাল মিলে কি হয়েছে, এই চারটা অরবিটাল মিলে সংকরণ হয়েছে sp3। ঠিক আছে, এই চারটা অরবিটাল মিলে সংকরণ কি হয়েছে, sp3। তাহলে এখানে দেখো কার্বনের সংকরণটা কি হলো, sp3। ঠিক আছে, তাহলে এবার ব্যাখ্যাটা কিভাবে লিখবা, এখানে এখানে একটু বাংলায় ব্যাখ্যা লিখে দিবা। ব্যাখ্যাটা কি লিখবা, ব্যাখ্যা লিখবা যে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে একটি s অরবিটাল আর 3টি p অরবিটাল সংমিশ্রিত হয়ে 4টি সমশক্তি সম্পন্ন sp3 সংকরিত অরবিটাল তৈরি করে। ঠিক আছে, এখানে তোমার কয়টা sp3 সংকরিত অরবিটাল তৈরি হবে, অবশ্যই 4টি তৈরি হবে। এখানে 4টি sp3 সংকরিত অরবিটাল তৈরি করবে। এরপরে কি বলবা, এরপরে বলবা যে 4টি sp3 সংকরিত অরবিটাল, যেখানে হাইড্রোজেন কয়টা আছে দেখো, এই 4টা হাইড্রোজেন আছে, এই 4টি sp3 সংকরিত অরবিটাল 4টি হাইড্রোজেনের সাথে কি করবে, সিগমা বন্ধন গঠন করবে। শেষ। এই 4টি sp3 সংকরিত অরবিটাল 4টি হাইড্রোজেন পরমাণুর সাথে কি করবে, সিগমা বন্ধন গঠন করবে, যার ফলে অণুর আকৃতি কি হবে, মিথেনের আকৃতি হবে চতুস্থলকীয়, বন্ধন কোণ হবে 109 ডিগ্রি 28 মিনিট। এখানে আরেকটা কথা বলতে হবে, সেটা হচ্ছে বেসপার নীতি। আচ্ছা, বেসপার নীতিটা বলতেছে, আগে চিত্র ঢাকায় দেখে। তাহলে মিথেনের চিত্র কেমন হবে বলো, তাহলে মিথেনের চিত্র কেমন হবে, মিথেনের চিত্র হবে এই যে এখানে দিবা কার্বন, কার্বন sp3 সংকরণ না, তাহলে sp3 সংকরণের চিত্র কেমন হয় দেখাইছি তো। এই যে sp3, মানে 4টা sp3 দিবা, এই যে একটা sp3, এই একটা sp3, এই হচ্ছে আর একটা sp3। ঠিক আছে, এই হচ্ছে তোমার কার্বনের, মিথেনের, এই হচ্ছে তোমার মিথেনের চিত্র। এখানে তোমার কি আছে, 4টা sp3 সংকরিত অরবিটাল আছে, এই একটা sp3 সংকরিত অরবিটাল, এই একটা sp3 সংকরিত অরবিটাল, এই একটা sp3 সংকরিত অরবিটাল, এই আর একটা sp3 সংকরিত অরবিটাল। ঠিক আছে, এখন কি করবে বলা, এই 4টা sp3 সংকরিত অরবিটাল কি করবে, যে 4টি হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন গঠন করবে। তুমি যদি মিথেনের গঠনটা দেখো তাহলে কেমন হয়েছিল, যে কার্বনের চারপাশে 4টা হাইড্রোজেন ছিল। ঠিক আছে, প্রত্যেকটাই কি একক বন্ধনে যুক্ত, তার মানে প্রত্যেকটির সাথে, মানে প্রত্যেকটি কার্বনের সাথে সিগমা বন্ধনে যুক্ত ছিল। ঠিক আছে, তাহলে তোমার এই কার্বনের 4টা sp3 সংকরিত অরবিটাল কি করবে, 4টি হাইড্রোজেনের সাথে, এই যে 4টা হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন গঠন করবে। তাহলে কি করবা, তোমার হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা কেমন, এখানে হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাসটা দেখাই দেবে, এই যে এখানে হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাসটা দেখাই দিবা, এটা হচ্ছে কত 1s1। তাহলে হাইড্রোজেনের তোমার কি s অরবিটাল, তাহলে s অরবিটালের সাথে কি হবে তোমার, যে sp3 সংকরিত অরবিটালের মুখোমুখি দিক ভ্রমণ করে তুমি এখানে সিগমা বন্ধন দেখাবা। তাহলে 4টা হাইড্রোজেনের 4টি s অরবিটাল দিয়ে তুমি কি করবা, এখানে সিগমা বন্ধন দেখাবা। এই যে একটা হাইড্রোজেনের তোমার s অরবিটাল, এই যে হাইড্রোজেনের s অরবিটাল সাথে sp3 সংকরণের কি হয়েছে, এখানে একটা সিগমা বন্ধন হবে। এই যে হাইড্রোজেন s অরবিটালের সাথে এখানে সিগমা বন্ধন হবে। এই যে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনের সাথে কি এখানে একটা সিগমা বন্ধন হবে। এই একটা হাইড্রোজেন এর সাথে এখানে কি হবে বলো, এই যে সিগমা বন্ধন হবে। বুঝতে পারলা, এটাই হচ্ছে তোমার কি, এটাই হচ্ছে মিথেনের চিত্র, এটাই হচ্ছে মিথেনের চিত্র। আর এখানে তোমার আকৃতি কি লিখবা, এই আকৃতিটা হচ্ছে চতুস্থলকীয়, আর বন্ধন কোণ কত, বন্ধন কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এখন সব sp3 সংকরিত অরবিটালে কিন্তু আকৃতি চতুস্থলকীয় হবে না, আর বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট হবে না। ঠিক আছে, তাহলে কখন তোমার আকৃতি চতুস্থলকীয় আর বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট হবে, যখন তোমার মানে যে sp3 সংকরিত অরবিটালে সবগুলোতে, মানে 4টা sp3 সংকরিত অরবিটালে যখন তোমার 4টা সিগমা বন্ধন থাকবে, কোনো মুক্ত জোড় থাকবে না। এখানে দেখো তো কোনো মুক্ত জোড় আছে, এই দেখো তো কার্বনের, খেয়াল করেছে কার্বনের তোমার এই যে সর্বশেষ কক্ষপথ 2 নম্বর কক্ষপথ, সর্বশেষ কক্ষপথ হচ্ছে 2 নম্বর কক্ষপথ। এই 2 নম্বর কক্ষপথে কিন্তু 4টাই কি দেখো, 4টাই সিঙ্গেল ইলেকট্রন, মানে 4টাই বিজোড় ইলেকট্রন, 4টাই বন্ধন ইলেকট্রন। ঠিক আছে, এই 4টা বন্ধন ইলেকট্রন হওয়ার কারণে এখানে হাইড্রোজেন ছিল 4টি, এই 4টির সাথে কি করছে, 4টি হাইড্রোজেনের সাথে তোমার 4টা সিগমা বন্ধন গঠন করছে। যেহেতু এখানে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই, মানে সোজা কথা বললে তোমার যদি মানে sp3, মানে তুমি যেই যৌগের sp3 সংকরণ করবা ওই যৌগের মধ্যে যদি তোমার কেন্দ্রীয় পরমাণু মুক্ত জোড় থাকে, মুক্ত জোড় থাকলে ওই যৌগের আকৃতি তোমার sp3 হয়, মানে ওই যৌগের আকৃতি চতুস্থলকীয় হবে না, আর বন্ধন কোণ 109 ডিগ্রি হবে না। ঠিক আছে, তাহলে কখন হবে, যদি তোমার ওই যৌগের কেন্দ্রীয় পরমাণুতে কোনো মুক্ত জোড় না থাকে। দেখো এখানে মিথেনে কোনো মুক্ত জোড় আছে, কার্বনে নাই, কার্বনে কোনো মুক্ত জোড় নাই। আর কার্বনে তোমার কি sp3, 4টি sp3 সংকরিত অরবিটালে কি 4টাতে সিগমা বন্ধন আছে। এই জন্য তোমার এই মিথেনের আকৃতি কি হবে, চতুস্থলকীয় বন্ধন কোণ কত হবে, 109 ডিগ্রি 28 মিনিট। বুঝতে পারছো, আরো উদাহরণ দিব, ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ঠিক আছে, তাহলে এখানে কি বলবো, এখানে বেসমার নীতি বলতে হবে না, বেসমার নীতি কি বলছিলাম, sp3 তে কিন্তু বেসমার নীতিটা বলতে হবে। বেসমার নীতি কি বলো, BSEPR, এই বেসমার নীতি অনুসারে কি বলবা, এখানে কোনো মুক্ত জোড় আছে দেখো তো, কোনো মুক্ত জোড় নাই। এই তোমার মিথেনে কোনো মুক্ত জোড় আছে, নাই, কোনো মুক্ত জোড় নাই।
তার মানে এখানে যে সবগুলা বিকর্ষণ তোমার এই যে এই sp3 মধ্যে মানে যে একটার সাথে আরেকটা অরবিটালের যে বিকর্ষণ, এই সবগুলা বিকর্ষণ কি? এই সবগুলা বিকর্ষণই হচ্ছে বন্ধনজোড় বিকর্ষণ। দেখো তোমার এখানে যে কি হয়েছে, এই যে তোমার সবগুলো অরবিটালে কি, দেখো সবগুলো অরবিটালে বন্ধন ইলেকট্রন না, তার মানে এখানে তোমার যে বিকর্ষণগুলো বিদ্যমান, তোমার এই যে অরবিটালগুলোর মধ্যে যে বিকর্ষণ বিদ্যমান, একটা আরেকটা অরবিটালের মধ্যে যে বিকর্ষণগুলো বিদ্যমান, বিকর্ষণ না হলে তোমার বন্ধন কোন হইতো না। মানে এই অরবিটালে কি করে বিকর্ষণ করে, এই অরবিটালকে বিকর্ষণ করে, এই অরবিটালকে বিকর্ষণ করে, বিকর্ষণ না করলে তার কোন হইতো না, ঠিক আছে? কোন সৃষ্টি হইতো না, তো বিকর্ষণ করার ফলে যে কোনগুলা সৃষ্টি হয়েছে। তার মানে তোমার এই যে অরবিটালগুলোর মধ্যে বিকর্ষণগুলো বিদ্যমান, এখানে কি সবগুলাই কিন্তু বিপি বিকর্ষণ, মানে বন্ধনজোড় বিকর্ষণ, ঠিক আছে? তাহলে কি বলবো, ব্যাসপার নীতি অনুসারে এখানে কি শুধু বিপি বিকর্ষণ বিদ্যমান। তুমি কি বলবো, ব্যাসপার নীতি অনুসারে এখানে শুধু বিপি বিকর্ষণ বিদ্যমান, ঠিক আছে? তাহলে এটা আমি একবার ক্লিয়ার করে বলি, ব্যাখ্যাটা কিভাবে বলবো। শুরুতে তোমাকে বলছিল কি মিথেনের গঠনাকৃতি ব্যাখ্যা করতে, তুমি আগে লিখে নিবা যে মিথেনের কেন্দ্রীয় পরমাণুটা হচ্ছে কার্বন, এবার কার্বন ইলেকট্রন বিন্যাস করলা, করার পরে এখানে হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাসও দেখাবা। এরপরে কি করবা, ব্যাখ্যা লিখবা। ব্যাখ্যায় লিখবা যে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে একটা এস অরবিটাল আর 3টি পি অরবিটাল সংমিশ্রিত হয়ে এখানে 4টি সংকরিত কি sp3 অরবিটাল তৈরি করে, আর 4টি sp3 সংকরিত অরবিটাল 4টি হাইড্রোজেনের সাথে 4টা সিগমা বন্ধন গঠন করে। বুঝতে পারছো? এরপরে বলবো ব্যাসপার নীতি। এখানে লিখবা যে ব্যাসপার নীতি অনুসারে এখানে শুধু কি বিপি বিকর্ষণ বিদ্যমান, ব্যাসপার নীতি অনুসারে এখানে কি শুধু বিপি বিকর্ষণ বিদ্যমান, ঠিক আছে? আর এখানে বিকর্ষণের ক্রম দেখানোর কিছু নাই, যেহেতু তোমার একটা বিকর্ষণী বিদ্যমান, এখানে বিকর্ষণের ক্রমটা লিখতে হবে না। এরপরে কি লিখবা, যেহেতু মিথেনের সংকরণ sp3, তাই মিথেনের বন্ধন গুণ কত, আকৃতি চতুস্থলকীয় বন্ধন গুণ 109 ডিগ্রি 28 মিনিট। বুঝতে পারলা? আরেকটা কথা কি বললাম, যদি যে যৌগের সংকরণ ব্যাখ্যা করতে বলবে, ওই যৌগের সংকরণ যদি sp3 হয় আর কেন্দ্রীয় পরমাণু যদি মুক্তজোড় থাকে, তাহলে তোমার বন্ধন কোণ আর আকৃতির কিন্তু চেঞ্জ হয়ে যায়, বন্ধন কোণ আর আকৃতির কিন্তু চেঞ্জ হয়। যেহেতু মিথেনের কোনো মুক্তজোড় নাই, এই জন্য মিথেনের বন্ধন কোণ আর আকৃতির কোনো চেঞ্জ হয় নাই। বুঝতে পারছো? এবার কি বলছে, এখানে বলছে অ্যামোনিয়ার গঠন আকৃতি ব্যাখ্যা করতে। এই দেখো অ্যামোনিয়া, ভালো করে খেয়াল করো, NH3, দেখো তো নাইট্রোজেনের উপরে কি দেওয়া আছে, দুটো ফোঁটা দেওয়া আছে না, মানে মুক্তজোড় দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আগে অ্যামোনিয়ার সংকরণটা বের করে দাও। অ্যামোনিয়ার সংকরণ কি হবে বলো? এই যে অ্যামোনিয়ার যদি গাঠনিক দিয়ে সংকরণ বের করো তাহলে কি হবে? ই দিয়ে তো পারবাই, সূত্র দিয়ে তো পারবাই, ঠিক আছে? গাঠনিক দিয়ে দেখাই। অ্যামোনিয়ার গাঠনিক কেমন, এই যে এরকম, এই যে নাইট্রোজেন আর 3টি হাইড্রোজেন আছে, এই যে 3টি হাইড্রোজেন এইভাবে থাকে, ঠিক আছে? আর এরপরে কি আছে, একটি মুক্ত জোড় আছে বা 2টি মুক্ত ইলেকট্রন আছে, একটি মুক্ত জোড় আছে, ঠিক আছে? কি বলছিলাম, একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, মুক্ত জোড় সবার মানে এক ধরতে বলছিলাম। তাহলে এখানে তোমার 3টা বন্ধন আছে, 3টা বন্ধনের মান হচ্ছে 3, আর একটা মুক্ত জোড় আছে, এই একটা মুক্ত জোড়ের মান হচ্ছে 1, তার টোটাল মান এখানে কত, এখানে প্রত্যেকটা বন্ধনের মান 1 করে, আর এই মুক্ত জোড়ের মানও কত, 1, ঠিক আছে? টোটাল মান কত, 4। মান যদি 4 হয়, সংকরণ কি হবে বলো? সংকরণ হবে sp3, তার মানে অ্যামোনিয়ার সংকরণ হচ্ছে sp3। অ্যামোনিয়ার সংকরণ কি, sp3। আর যখন মিথেনের সংকরণটা বুঝাইলাম তোমাদের, তখন কিন্তু বলছিলাম যে কোনো যৌগের সংকরণ যদি sp3 হয় এবং তার কেন্দ্রীয় পরমাণুতে যদি মুক্ত জোড় থাকে, তাহলে তোমার বন্ধন কোণের আকৃতির কি হয়, চেঞ্জ হয়। দেখো এখানে দেখো যে মিথেনের সংকরণ হচ্ছে sp3, আর মিথেনের কেন্দ্রীয় পরমাণুকে নাইট্রোজেন, নাইট্রোজেনের কি আছে, মুক্ত জোড়, তাহলে তোমার এই অ্যামোনিয়ার তোমার আকৃতি আর বন্ধন কোণের কিন্তু চেঞ্জ হবে। তুমি কি জানো sp3 সংকরণ হলে আকৃতি হয় চতুস্থলকীয়, বন্ধন কোণ কত হয়, 109 ডিগ্রি 28 মিনিট। যেহেতু অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের কি আছে, মুক্ত জোড় আছে, সেহেতু তোমার এখানে অ্যামোনিয়ার বন্ধন কোণ 109 ডিগ্রি হবে না, আর এখানে আকৃতিও চতুস্থলকীয় হবে না। বুঝতে পারছো? তাহলে অ্যামোনিয়ার আকৃতি কি হবে, এখানে অ্যামোনিয়ার আকৃতি হবে তোমার ত্রিকোণাকার পিরামিডীয়। বুঝছো? অ্যামোনিয়ার আকৃতি হবে ত্রিকোণাকার পিরামিডীয়, আর বন্ধন কোণ হবে 107 ডিগ্রি। কেন এরকম হলো, কেন ত্রিকোণাকার পিরামিড হলো আর কেন বন্ধন কোণ 107 ডিগ্রি হলো, এটা তোমাদের বুঝাবো, সমস্যা নেই। তাহলে এখন কি করবা, আনসারে কি লিখবা, আনসারে লিখবা যে এখানে তোমার অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু কি, অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, ঠিক আছে? অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে কি পাবা, 1s2, 2s2 আর 2p3 মানে হচ্ছে 2px1, 2py1, 2pz1, ঠিক আছে? এটা হচ্ছে তোমার নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এই দেখো তুমি খেয়াল করো, নাইট্রোজেন বিন্যাস করার পরে কি পাইছো,
এখানে তোমার যে সর্বশেষ কক্ষপথ, এখানে কি আছে তোমার 3টি বন্ধন ইলেকট্রন আছে, আর এই যে একজোড়া মুক্ত জোড় আছে, দেখছো? এই দেখো এসে দুইটা মানে জোড় ইলেকট্রন থাকে, মানে এই তো মুক্ত জোড় ইলেকট্রন, তাহলে এই যে একজোড়া মুক্ত জোড়, এটাই কিন্তু আমরা দিছি। ঠিক আছে, তাহলে এবার ইলেকট্রন বিন্যাস করার পরে কি দেখাইতে হবে? সংকরিত অবস্থা। সংকরিত অবস্থা, তাহলে সংকরিত অবস্থায় কি লিখবা? এখানে তোমার এখানে যে অরবিটালগুলো সংকরণে অংশগ্রহণ করছে ওইগুলোকে সাই দিয়ে প্রকাশ করবা। তাহলে এখানে হবে 1s2, আর হবে 2 সাই 1। এই দেখো এখানে 1 দিয়ে কত দিবা? 2, কিন্তু এই দেখো এসি ইলেকট্রন দুইটা আছে, তার মানে এখানে 2 হবে। ঠিক আছে, আর এখানে 2 সাই 2 1, আর সবগুলোতে একটা করে ইলেকট্রন আছে। 2 সাই 3 1, 2 সাই 4 1। এই চারটা অরবিটাল মিলে কি হয়েছে? সংকরণ হয়েছে তোমার sp3, আর সাথে কি আছে? হাইড্রোজেন, সাথে আছে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন ইলেকট্রন কি হবে? 1s1, 1s1। বুঝছো? এখন অ্যামোনিয়ার ব্যাখ্যাটা বলার আগে তোমাদের আমি অ্যামোনিয়ার চিত্রটা দেখাই। তাহলে অ্যামোনিয়ার চিত্র কেমন হবে বলো? মানে বলতে পারো ব্যাখ্যা লেখার আগে চিত্র কেন? তোমাদের যেভাবে বুঝাইলে আর কি তোমরা বুঝবা, এভাবে বলতেছি। ঠিক আছে, তাহলে এখানে অ্যামোনিয়ার চিত্র কেমন হবে বলো? মানে তুমি ব্যাখ্যা লেখার পর অবশ্যই চিত্রটা লিখবা, মানে আমি চিত্র এঁকে তোমাদের ব্যাখ্যাটা বুঝাইলে ভালো হবে আর কি। তাহলে এখানে অ্যামোনিয়ার চিত্র কেমন হবে? যেহেতু সংকরণটা কি sp3, এখানে তুমি নাইট্রোজেন রাখবা, কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন। sp3 মানে কি? এই একটা sp3, এই একটা sp3, চারটা sp3 দিবা, এই একটা sp3, এই একটা sp3। এই হচ্ছে তোমার sp3 সংকরণ নাকি? এই যে তোমার চারটা sp3 সংকরিত অরবিটাল আঁকলাম। এবার কি করবা তুমি? এখানে দেখো, এখানে কি দেখো? হাইড্রোজেন আছে 3টা। ঠিক আছে, হাইড্রোজেন কটা আছে? 3টা। এখানে তোমার sp সংকরিত অরবিটাল, sp3 সংকরিত অরবিটাল কয়টি হবে? এই যে তোমার এখানে দেখো, নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে, নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে, এই যে নাইট্রোজেনের তোমার সর্বশেষ কক্ষপথে একটা s অরবিটাল আর 3টি p অরবিটাল মিলে কি হবে? sp3 সংকরিত অরবিটাল হবে। এখানে কয়টি sp3 সংকরিত অরবিটাল হবে? এখানে কিন্তু 4টি sp3 সংকরিত অরবিটাল পাবা, 4টি sp3 সংকরিত অরবিটাল পাবা। কিন্তু এখানে কি পাবা তুমি? যে 4টি sp3 সংকরিত অরবিটাল পাবা। কিন্তু ঘটনা হচ্ছে এখানে তোমার 4টি sp3 সংকরিত অরবিটালের মধ্যে 3টি sp3 সংকরিত অরবিটাল কি করবে? এই যে 3টি হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন গঠন করবে। ঠিক আছে, এখানে হাইড্রোজেন আছে 3টা, এখানে কি 4টা সিগমা বন্ধন হওয়া সম্ভব? সম্ভব না। তো এই দেখো এখানে তুমি যে চিত্রটাতে দেখো, যে কার্টুনিকে দেখো, এখানে তোমার কি করছে? 3টা হাইড্রোজেনের সাথে 3টা সিগমা বন্ধন হয়েছে। একক বন্ধন মানে কি? সিগমা বন্ধন না, তোমার 3টা হাইড্রোজেনের সাথে দেখছো, 3টা হাইড্রোজেনের সাথে 3টি সিগমা বন্ধন, 3টি হাইড্রোজেনের সাথে 3টি সিগমা বন্ধন হয়েছে। তার মানে তোমার এখানে 3টি sp3 সংকরিত অরবিটাল কি করবে? 3টি হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন গঠন করবে। এই যে 3টি হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন গঠন করবে। আরেকটা sp3 সংকরিত অরবিটাল কি হবে বলো? আরেকটা sp3 সংকরিত অরবিটাল এমনি থাকবে, এটা কোনো সিগমা বন্ধনে অংশগ্রহণ করবে না, কারণ এই sp3 সংকরিত অরবিটালে তোমার মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। কি থাকবে? মুক্ত জোড়। এই যে মুক্ত জোড়টা দেখছো, এই যে মুক্ত জোড়, এই মুক্ত জোড়টা কি থাকবে তোমার? এই মুক্ত জোড় ইলেকট্রনটা তোমার এই sp3 সংকরিত অরবিটালে থেকে যাবে। তোমার এগুলো দেখেন ইলেকট্রন বোঝায়, ইলেকট্রন কি একটা এইভাবে থাকে, জোড় অবস্থা একটা এইভাবে থাকে। ঠিক আছে, মানে স্পিনগুলো বিপরীতমুখী না, একটা এইভাবে আরেকটা এইভাবে থাকে। তাহলে তোমার এই আরেকটা sp3 সংকরিত অরবিটালে কি থাকবে বলো? আরেকটি sp3 সংকরিত অরবিটালে তোমার দুটি মুক্তজোড় ইলেকট্রন থাকবে। এখানে যে ইলেকট্রন দুটো দিছো, এটা কি বলো? এখানে যে ইলেকট্রন দুটো দিছো এখানে কিন্তু এটা কিন্তু মুক্তজোড় ইলেকট্রন, এটা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন। ঠিক আছে, তার মানে এখানে কি হয় নাই কোনো, দেখছো এই অরবিটালে কি হয় নাই? এই sp3 সংকরিত অরবিটালটি তোমার কোনো বন্ধনে অংশগ্রহণ করে নাই। আর কি বলছিলাম, তুমি যখন একটা সংকরণের আকৃতির কথা বলবা, তখন যেই অরবিটালগুলি তোমার সংকরণে অংশগ্রহণ করে, মানে সিগমা বন্ধনে অংশগ্রহণ করে, তুমি শুধু ওইগুলা নিয়ে আকৃতির কথাটা বলবা, মানে ওইগুলা দিয়ে তুমি আকৃতিটা বলবা। যেহেতু এই অরবিটাল তোমার কি হয় নাই, কোনো সিগমা বন্ধনে অংশগ্রহণ করে নাই, সেহেতু এই অরবিটাল তোমার আকৃতির ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে না। ঠিক আছে, তাহলে তোমার এখানে কি তুমি 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 শুধু এই 3টা অরবিটাল কি করছে? সিগমা বন্ধনে অংশগ্রহণ করছে, তার মানে তুমি এই 3টা অরবিটাল দিয়ে আকৃতিটা বলবা। তাহলে এই 3টি অরবিটাল দিয়ে আকৃতি বললে আকৃতি কেমন হবে বলো তো? এটা কি ত্রিকোণ আকারের মতো হবে না? ত্রিকোণ আকারের মতো, এই যে এরকম, এখানে দেখো এই যে ত্রিকোণ আকারের মতো হয়েছে না? এটা তো 3D শেপ, বুঝতে পারছো? 3D শেপ হওয়ার কারণে এটা হবে ত্রিকোণ আকার পিরামিড, বুঝতে পারছো? তাহলে এখানে আকৃতিটা কি হবে? এমনের আকৃতি কি হবে বলো? এমনের আকৃতি হবে ত্রিকোণ আকার পিরামিড। কেন হয়েছে বুঝছো তো? ত্রিকোণ আকার পিরামিড। আর বন্ধন কোণ কত হবে? এখানে বন্ধন কোণ হবে 107 ডিগ্রি। 160 ডিগ্রি বন্ধন কোণ 107 কেন হয়েছে আমি বলতেছি। এখানে ব্যাসপার নীতি অবশ্যই আছে, ব্যাসপার নীতিটা আছে না, BACPR,
এখানে ভেসপার নীতি অনুসারে কি কি বন্ধন বিদ্যমান আছে বলো তো, কি কি বিকর্ষণ বিদ্যমান আছে? এই দেখো এখানে, এখানে যেহেতু মুক্ত জোড় আছে, যে মুক্ত জোড় আছে তার মানে এটা হচ্ছে এলপি, এটা হচ্ছে এলপি। আর এগুলা কি সবগুলা, এগুলা হচ্ছে বিপি, এগুলা সব কি, এই সবগুলা হচ্ছে বিপি, এগুলো সবগুলো হচ্ছে বন্ড পেয়ার, সবগুলা বিপি। তাহলে এখানে বলো কি কি বিকর্ষণ বিদ্যমান ভেসপার নীতি অনুসারে? এই যে এলপি বিপি বিকর্ষণ বিদ্যমান, এখানে এই যে এলপি লোন পেয়ার বন্ড পেয়ার, ঠিক আছে। মুক্ত জোড় বন্ধন জোড় বিকর্ষণ কিন্তু আছে এখানে, যেহেতু তোমার মুক্ত জোড় আছে সেহেতু এখানে কিন্তু এলপি বিপি বিকর্ষণটা বিদ্যমান, ঠিক আছে। এখানে তোমার ভেসপার নীতি অনুসারে এখানে কি কি বিকর্ষণ আছে? এখানে এলপিপি বিকর্ষণ আছে, এলপি বিপি বিকর্ষণ আছে, এখানে কিন্তু বিপি বিপি বিকর্ষণ আছে, বিপি বিপি বিকর্ষণ আছে, এখানে এই দুই ধরনের বিকর্ষণ কিন্তু বিদ্যমান অ্যামোনিয়াতে, ঠিক আছে। এখন এলপিপি বিকর্ষণের ফলে কি হয়েছে দেখো তো, বিকর্ষণ মানে কি, তোমার একটা অরবিটাল আরেকটা অরবিটালকে বিকর্ষণ করে। আর এখানে বিকর্ষণের ক্রমটা কি হবে? এখানে বিকর্ষণের ক্রম কি হবে? এখানে বিকর্ষণের ক্রমটা হবে এলপিপিপি বিকর্ষণের ক্রম হচ্ছে বেশি, শক্তি বেশি, এরপর হচ্ছে বিপিপিপি বিকর্ষণ, ঠিক আছে, এরপর হচ্ছে বিপিপিপি বিকর্ষণ। তাহলে এখানে কি বলবো তুমি, যেহেতু এলপিপিপি বিকর্ষণ বেশি, মানে তোমার এই এলপি মানে এই sp3 সংকরিত অরবিটাল তোমার এই sp3 সংকরিত অরবিটালকে কি করবে, মানে বেশি বিকর্ষণ করবে। মানে এই এলপি তোমার এই যে অরবিটাল যে আছে, এই মুক্ত জোড় সম্বলিত যে অরবিটালটা, এই অরবিটাল কি করবে তোমার এই বন্ধন জোড় ইলেকট্রনটাকে কি করবে, মানে এই অরবিটালটাকে তোমার বেশি বিকর্ষণ করবে। ইএলপি মানে এই মুক্ত জোড় সম্বলিত অরবিটাল তোমার এই অরবিটালকে কি করবে, বেশি বিকর্ষণ করবে, বেশি, ঠিক আছে। মানে এইদিকে তোমার এই যে নিচের দিকে কিন্তু বেশি চাপ দিবে, চাপ দেওয়ার ফলে এখানে কি হবে বলো, তোমার এই বন্ধনগুলো কিন্তু কমে যাবে, ঠিক আছে। এই বন্ধন গুণগুলো কি হবে বলো, কমে যাবে। মানে তোমার বিপিপিপি বিকর্ষণ করে যতটুকু এখানে তোমার প্রসারিত করবে, তার থেকে এলপিপিপি বিকর্ষণ করে তার থেকে বেশি তোমার সংকুচিত করে দিবে। মানে এই যে এলপি তোমার এই বিপিকে যখন বিকর্ষণ করবে তখন এটা বেশি নিচের দিকে চাপ খাবে, আর এই বিপি যখন এই বিপি বিকর্ষণ করবে তখন বেশি একটা প্রসারিত হবে না। কারণ তোমার এখানে কি, কারণ তোমার এই যে এলপিপিপি বিকর্ষণের মানটা কি বেশি, আর বিপিপি বিকর্ষণ মান কি কম, যার ফলে তোমার তোমার এই এলপি এই বিপি কে বিকর্ষণ করার ফলে যতটুকু তোমার নিচের দিকে সংকুচিত হবে, বিপি এই বিপি কে বিকর্ষণ করার ফলে ততটা প্রসারিত হবে না, যার ফলে এখানে কি তোমার বন্ধন কোণটা কিছুটা কমে যাবে। 109 ডিগ্রি থেকে কিছুটা কমে এখানে কত হবে বলো, এই যে 107 ডিগ্রি হয়ে যাবে। কেন 107 হয়েছে বুঝছো? 107 হওয়ার কারণ হচ্ছে এখানে কি তোমার এই যে এলপি বিপি বিকর্ষণ, এখানে কি আছে তোমার এলপি বিপি বিকর্ষণটা থাকার কারণে এখানে বন্ধন কোণ কিছুটা কমে যায়, ঠিক আছে। এখানে এই যে এলপি বিপি কে যে বিকর্ষণটা করে, মানে অধিক বিকর্ষণ করার ফলে, যেহেতু এখানে এলপিপি বিকর্ষণের মানটা বেশি, মানে এলপি তোমার এই বিপি কে কি করবে বলো, বেশি চাপ দেবে, চাপ দেওয়ার ফলে বুঝতে পারতেছো, চাপ দেওয়ার ফলে কি হবে, বেশি নিচের দিকে নেমে যাবে, নেমে গেলে কি হবে, কিন্তু তোমার এই বিপি আর এই বিপি কে কি করবে, বিকর্ষণ করবে। এই বিপি এই বিপি কে কি করবে, বিকর্ষণ করবে। মানে এই বিপি কে বিকর্ষণ করলেও তোমার এই এলপি এই বিপি কে বিকর্ষণ করার ফলে নিচের দিকে বেশি নামবে, যেহেতু এর শক্তি বেশি আর এর শক্তি কম হওয়ার কারণে বেশি একটা প্রসারিত হবে না, যার ফলে বন্ধন কোণ কিছুটা কমে এখানে 107 হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এটা আমি আরেকবার বলি, একদম ব্যাখ্যাটা কিভাবে বলবা। এখানে তোমাকে বলছে এমন এর ঘটনা আকৃতি ব্যাখ্যা করতে, তুমি শুরুতে কেন্দ্রীয় পরমাণু তুমি সংকরণ বের করে নিবে, সংকরণ হচ্ছে sp3। আর তুমি দেখতেছো কি এখানে নাইট্রোজেনের যেহেতু মুক্ত জোড় আছে, আর তুমি জানো যে sp3 তে মুক্ত জোড় থাকলে কি হয়, আর সংকরণ sp3 হওয়ার কারণে কি হয়েছে, আর কি বলছিলাম, sp3 সংকরণ হলে আর যদি কি থাকে মুক্ত জোড়, এই যে মুক্ত জোড় আছে না, মুক্ত জোড় আছে না, এই দেখো মুক্ত জোড়, মুক্ত জোড় থাকলে কি বলছি, মুক্ত জোড় থাকলে বন্ধন কোণের আকৃতি চেঞ্জ হয়, দেখছো চেঞ্জ কিন্তু হয়েছে, আকৃতি কি হয়েছে, ত্রিকোণাকার পিরামিড, বন্ধন কোণ কত হয়েছে 107। তাহলে এখানে তুমি কি করবা, প্রথমে নাইট্রোজেন ইলেকট্রন লিস্টে দেখাবা, এরপরে সংকরিত অবস্থা দেখাবা, হাইড্রোজেন ইলেকট্রন লিস্টে দেখাইলা, এরপরে কি বলবা, তুমি বলবা যে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে একটা s অরবিটাল আর 3টি p অরবিটাল সংমিশ্রিত হয়ে 4টি সমশক্তি সম্পন্ন sp3 সংকরিত অরবিটাল তৈরি করে। এই 4টি sp3 সংকরিত অরবিটালের মধ্যে 3টি sp3 সংকরিত অরবিটাল, তিনটি sp3 সংকরিত অরবিটাল 3টি হাইড্রোজেনের সাথে কি করবে, এই যে তোমার 3টি হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন গঠন করবে, 3টি সিগমা বন্ধন গঠন করবে, ঠিক আছে। এই 3টি সিগমা বন্ধন গঠন করবে। আর বাকি sp3 সংকরিত অরবিটালে কি থাকবে, মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান থাকে, বাকি sp3 সংকরিত অরবিটালে মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান থাকে। আর ব্যাসপার নীতি অনুসারে এখানে এলপিবিপি আর বিপিবিপি বিকর্ষণ বিদ্যমান, এলপিবিপি আর বিপিবিপি বিকর্ষণ বিদ্যমান। আর এখানে বিকর্ষণের ক্রম হচ্ছে কি, এলপিপিপি বিকর্ষণের মান বেশি, এরপরে বিপিবিপি বিকর্ষণ। আর এই ক্রম হওয়ার কারণে কি হয়, এখানে তোমার এখানে এই ক্রমটা হওয়ার কারণে এখানে তোমার এই ক্রম হওয়ার কারণে কি হয়, এখানে বলবা অ্যামোনিয়ার আকৃতি কিছুটা কি, বা অ্যামোনিয়ার আকৃতিটা হয়
ত্রিকোণাকার পিরামিড আর বন্ধন কোণটা হয় 107 ডিগ্রি। আকৃতি হয় ত্রিকোণাকার পিরামিড, বন্ধন কোণ 107 ডিগ্রি। আর অ্যামোনিয়া অ্যামোনিয়া পরীক্ষাতে আসার সম্ভাবনা কত পার্সেন্ট জানো? 500%, 100% না। এটা হচ্ছে পরীক্ষাতে আসার সম্ভাবনা 500%। বুঝলা? অ্যামোনিয়া, পানি, হাইড্রোজেন সালফাইড। এখন দেখো এখানে তুমি কতগুলো ব্যাখ্যা করতে পারবা। অ্যামোনিয়া পড়ছো মানে অ্যামোনিয়ার সাথে কতগুলো রিলেটেড আছে আমি দেখাই। অ্যামোনিয়া এখানে তুমি NF3 এর ব্যাখ্যা সেম, এরপরে NCl3 এর ব্যাখ্যা সেম, বুঝতে পারছো? হ্যাঁ, এরপরে PH3 ফসফিনের ব্যাখ্যা সেম। এই সবগুলা সেম, সবগুলাই সেম। এখানে হাইড্রোজেনে 1s1 পাইছিলা, ফ্লোরিন গুলো কি পাবো 1s2 2s2, এরপরে কি বলো 2p5 না, 2px2 2py2 2pz1, মানে তুমি লাস্টে যাই একটাই পাবা। ফ্লোরিনের ক্ষেত্রে সেম, ক্লোরিনের ক্ষেত্রে সেম, আর ফসফরাসও সেম। এখানে PH3 এর ক্ষেত্রে কি এখানে তোমার 2 নম্বর কক্ষপথ করছো, এখানে শুধু 3s2 3px1 3p1 3pz1 আসবে। সেম, তুমি করে প্র্যাকটিস করে দেখতে পারো। অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবা। হিসেবে ইলেকট্রন বিন্যাস করে চিত্র আঁকায় এই 3টা প্র্যাকটিস করবা। বুঝতে পারছো? এবার কি বলছে দেখো, এখানে বলছে পানির গঠন ও আকৃতি ব্যাখ্যা করো। তাহলে আগে পানির সংকরণ বের করো। পানির সংকরণ কি হবে বলো? পানির সংকরণ কি হয়েছে? পানির কাঠামো কেমন? এই যে অক্সিজেন দিয়ে পানি, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে হচ্ছে হাইড্রোজেন, আর এখানে 2 জোড়া মুক্ত জোড়া আছে। এখন এই একক বন্ধনের মান 1, এই একক বন্ধনের মান হচ্ছে 1, এই মুক্ত জোড়ের মান 1, এই মুক্ত জোড়ের মান 1। তাহলে এখানে টোটাল মান কত? 4। টোটাল মান যেহেতু 4, সংকরণ কি হবে? sp3। তুমি এটা সূত্রতে বের করতে পারবা, সমস্যা নেই। তাহলে পানির সংকরণ হচ্ছে sp3। পানির সংকরণ হচ্ছে কি? পানির সংকরণ হচ্ছে sp3। তাহলে এখানে আনসারে কি লিখবা? আর বলো তো পানির তোমার আকৃতি কি সদস্থলে কি হবে? হবে না। পানির আকৃতি কেমন হবে? দেখো এখানে তো বোঝা যাচ্ছে, দেখো মানে গাঠনিক একে বিন্দু বোঝা যায় যে আকৃতিগুলো কেমন হয়। যে পানির আকৃতি কি কৌণিক বা ভি শেপ, ভি এর মতো হয়েছে না? ভি এর মতো হয়েছে না? কিন্তু তুমি এখানে অক্সিজেন রাখছো আর এখানে দুটো হাইড্রোজেন রাখছো, তাহলে কি ভি এর মতো হয়েছে না? উল্টা ভি আর কি, ঠিক আছে? এটা উল্টা ভি এর মতো হয়েছে না? এই যে ভি, বা তোমার এটা বলতে পারো কৌণিক, কৌণিক বা ভি শেপ। তাহলে পানির আকৃতি হবে কৌণিক বা ভি শেপ। আর বন্ধন কোণ হবে 104.5 ডিগ্রি। বন্ধন কোণ কত হবে? বন্ধন কোণ হবে 104.5 ডিগ্রি। কেন বন্ধন কোণ এরকম হবে? মুক্ত জোড় আছে দুটো, দেখছো? এখানে দুটো মুক্ত জোড় আছে। আচ্ছা, তাহলে ব্যাখ্যাটা বলি। তাহলে এখানে কি লিখবা? যে H2O, এখানে পানির তোমার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন। এবার অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করো। অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করলে কি পাবো? 1s2 2s2, 2p কত? 4, মানে 2px2 2py1 2pz1। এখানে সর্বশেষ কক্ষপথ কোনটা? এখানে 2 নম্বর কক্ষপথ হচ্ছে সর্বশেষ কক্ষপথ, ঠিক আছে? এই দেখো সর্বশেষ কক্ষপথে তোমার 2টি বন্ধন জোড়া আছে, এই 2টি বন্ধন ইলেকট্রন, আর এই যে 2 জোড়া মুক্ত ইলেকট্রন, দেখছো? এখানে তোমার কি 2 জোড়া বেজোড় ইলেকট্রন আছে না, মানে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, যে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন। বুঝতে পারলা? তাহলে এস আর এই 3টা পি মিলে কি হবে? sp3 সংকরণ হবে। সংকরিত অবস্থা দেখাও, সংকরিত অবস্থা দেখাও। 1s2 2 psi 1 2, এটা এস এ 2টা ইলেকট্রন আছে, এরপর কি দিবা 2 psi 2, এখানে পিতে 2টা ইলেকট্রন আছে 2, তারপর 2 psi 3 1 2 psi 4 1, ঠিক আছে? এখন এই 4টা অরবিটাল মিলে কি হয়েছে? এই 4টা অরবিটাল মিলে সংকরণ হয়েছে sp3, সাথে আছে হাইড্রোজেন, সাথে আছে কি হাইড্রোজেন, হাইড্রোজেন ইলেকট্রন করলে 1s1। বুঝতে পারছো? তাহলে পানির চিত্রটা আরেকবার আগে দেখাই, পরে ব্যাখ্যাটা বলতেছি। অবশ্যই ব্যাখ্যা লিখে তুমি চিত্র আঁকবা, তোমাকে বোঝানোর উদ্দেশ্যে আমি চিত্র এঁকে ব্যাখ্যা করতেছি, বুঝছো? তাহলে এই যে অক্সিজেন দিলা, সংকরণ কি? sp3, এ হচ্ছে sp3, 4টা sp3, ঠিক আছে? sp3 sp3, এ হচ্ছে sp3, এই যে 4টা sp3, 4টা sp3 হবে না? অবশ্যই 4টা sp3 হবে, কারণ অরবিটাল কটা? 4টা, একটা s 3টা p মিলে sp3 হয়েছে। যেহেতু 4টা অরবিটাল অংশগ্রহণ করছে, এখানে সংকরিত অরবিটাল কটা হবে? 4টা হবে, 4টা sp3 হবে। এর চিত্র তো বারবার ভাই একই আঁকতেছি, চিত্র কোনো চেঞ্জ হয়েছে আমার বলো? চিত্র তো চেঞ্জ হয় নাই, তোমার সাথে চেঞ্জ হচ্ছে ওই সিগমা বন্ধনগুলোর। এখানে হাইড্রোজেন কটা আছে দেখো, এখানে তোমার 4টা sp3 সংকরিত অরবিটাল হয়েছে না? এই 4টা sp3 সংকরিত অরবিটালের মধ্যে তোমার এই যে 2টা হাইড্রোজেন আছে না? হাইড্রোজেন আছে 2টা, আর তোমার এখানে বন্ধন ইলেকট্রন কটা আছে? 2টা আছে, ঠিক আছে? এই 2টা বন্ধন ইলেকট্রন তোমার এই 2টা হাইড্রোজেনের সাথে কি করবে? 2টা হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন গঠন করবে। এই যে 2টা হাইড্রোজেনের সাথে কি করছে? সিগমা বন্ধন গঠন করছে, যে সিগমা, এই যে একটা সিগমা, এই যে একটা সিগমা, মানে এখানে তোমার 2টি sp3 সংকরিত অরবিটাল 2টি হাইড্রোজেনের সাথে কি করবে?
সিগমা বন্ধন গঠন করবে। দুটি হাইড্রোজেনের সাথে এখানে সিগমা বন্ধন গঠন হবে, দুটি হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন গঠন হবে। আর এই দুইটা sp3 সংগঠিত অরবিটাল কি থাকবে বলো? এই দুটো sp3 সংগঠিত অরবিটালে মুক্ত জোড় থাকবে। যে দুই জোড়া মুক্ত জোড় আছে না, এই যে দুই জোড়া মুক্ত জোড়, এই যে দুই জোড়া মুক্ত জোড় সুন্দর করে দেওয়া আছে, এখানে দেওয়া আছে দুই জোড়া মুক্ত জোড়। এই দুই জোড়া মুক্ত জোড় এখানে এক জোড়া থাকবে, একটা অরবিটালে দুটো বেশি ইলেকট্রন থাকে না, আর এখানে এক জোড়া থাকবে। এই দুটো sp3 সংগঠিত অরবিটালে কি থাকবে বলো? এই যে মুক্ত জোড়গুলো থাকবে, এই যে মুক্ত জোড়, এই যে মুক্ত জোড়। এটা হচ্ছে কি এলপি, এটা হচ্ছে এলপি, এটা হচ্ছে বিপি, এটা হচ্ছে বিপি। এখন আমার বলো এখানে ব্যাসপার নীতি অনুসারে কি কি বন্ধন বিদ্যমান, সরি কি কি বিকর্ষণ বিদ্যমান? এখানে বিএসই পিআর, এখানে ব্যাসপার নীতি অনুসারে কি কি বিকর্ষণ বিদ্যমান? এখানে ব্যাসপার নীতি অনুসারে কি কি বিকর্ষণ বিদ্যমান? এখানে ব্যাসপার নীতি অনুসারে দেখো এই যে এলপি এলপি, এখানে তোমার কি এলপি আছে, এখানে এলপি আছে, তার মানে এখানে এলপি এলপি বিকর্ষণটা কিন্তু আছে, এখানে এলপি এলপি বিকর্ষণ আছে। এরপরে কি বিকর্ষণ আছে বলো? এরপর তোমার বিপি আছে, বিপি আছে, তার মানে এখানে সরি এখানে এলপি আছে, বিপি আছে, তার মানে এখানে এলপি বিপি বিকর্ষণ আছে। এরপরে তোমার বিপি আছে, বিপিও আছে, তার মানে এখানে বিপি বিপি বিকর্ষণ আছে। ব্যাসপানিতে কি দেখেছি আমরা? ব্যাসপানিতে তোমার কিন্তু এই তিন ধরনের বিকর্ষণই থাকে, আর পানিতে আমরা এই তিন ধরনের বিকর্ষণই লক্ষ্য করতে পারতেছি। কেন? কারণ তোমার এই যে এলপি আছে, এই যে এলপি আছে, তার মানে এলপি এলপি বিকর্ষণ আছে, এখানে এলপি আছে, বিপি আছে, তার মানে এলপি বিপি এলপি বিপি বিকর্ষণ আছে, এখানে বিপি আছে, এখানে বিপি আছে, তার মানে বিপি বিপি বিকর্ষণও আছে। আর বিকর্ষণের ক্রমটা কি? এলপি এলপি বিকর্ষণ সবচেয়ে বেশি, এরপরে এলপি বিপি, এরপরে বিপি বিপি। তুমি এভাবে লিখে নিবা যে এখানে তোমার ব্যাসপার নীতি অনুসারে এই পানির অণুতে কি কি বিকর্ষণ বিদ্যমান? এলপি এলপি, এলপি বিপি, বিপি বিপি। এরপরে লাইনে লিখবা বিকর্ষণের ক্রম হচ্ছে এটা। ঠিক আছে, আগে কি কি বিকর্ষণ আছে এটা লিখবা, এরপরে বিকর্ষণের ক্রম লিখবা। বুঝতে পারছো? আর এখানে যেহেতু দেখো এখানে এলপি এলপি বিকর্ষণ আছে, এলপি বিপিও আছে, বিপি বিপিও আছে। ঠিক আছে, এখানে তোমার এখানে তোমার এই যে এলপি এলপি আর এলপি বিপি বিকর্ষণ থাকার তোমার কি হয়েছিল দেখো, অ্যামোনিয়াতে শুধু এলপি বিপি বিকর্ষণ থাকার কারণেই বন্ধন গুণ কত হয়ে গেছিল? 109 থেকে 107 হয়ে গেছিল। আর এখানে এলপি এলপি সহ আছে, এখানে আরো কি তোমার এখানে আরো বেশি কি করবে? এখানে আরো বেশি সংকুচিত হবে, তোমার এই যে এলপি বিপি কি করবে? আরো বেশি সংকুচিত করবে। ঠিক আছে, তারপরে এই এলপি এলপি বিকর্ষণ তো আরো বেশি, মানে এগুলো আরো বেশি সংকুচিত হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এখানে বন্ধন গুণ আরো বেশি হ্রাস পাবে। বেশি হ্রাস পায় কত হবে? এখানে বন্ধন গুণ আরো বেশি হ্রাস পাবে, যার ফলে এই বন্ধন গুণগুলো আর কত হয়ে যাবে? 104.5 ডিগ্রি করে হয়ে যাবে। 104.5 ডিগ্রি বা 104 ডিগ্রি 28 মিনিট হয়ে যাবে। 104 ডিগ্রি 28 মিনিট হয়ে যাবে। 104 ডিগ্রি 28 মিনিট। বুঝছো? এখানে দেখো তোমার অ্যামোনিয়াতে শুধু এলপিপিপি থাকার কারণেই এখানে বন্ধন গুণ 107 হয়ে গেছিল। আর এখানে এলপি সহ আছে, তার মানে এখানে বিকর্ষণটা আরো বেশি হবে, যার ফলে তোমার বন্ধন গুণ আরো বেশি হ্রাস পায়। কত হবে? 104.5 ডিগ্রি হবে। বুঝতে পারলা? তোমার এখানে বুঝাইতে হবে না, হ্যাঁ, তোমার এখানে বুঝাইতে হবে না কেন 104 হলো। তোমার এখানে এলপি কে বিকর্ষণ করে বেশি চাপ দিচ্ছে, বিপি বিকর্ষণ করে বেশি প্রসারিত পারে নাই, এই কথাগুলো বলতেই হবে না, তোমার এটা নিজে বোঝার জন্য। তুমি এখানে শুধু বলবা ব্যাসপার নীতি অনুসারে এখানে এই তিন ধরনের বন্ধন বিদ্যমান, আর এখানে বন্ধনের ক্রমটা দেখাই দিবা। দেখানোর পরে তুমি বলবা, দেখানোর পরে কি বলবো? অতএব এমন এর আকৃতি হবে, সরি পানির আকৃতি হবে কি? আকৃতি বললাম, এর আকৃতি হবে তোমার ভি শেপ, ভি এর মতো, ভি আকৃতির বা ভি শেপ অথবা কৌণিক, দুটোর মধ্যে একটা বললেই হবে। ঠিক আছে, ভি শেপ বা কৌণিক যে কোনো একটা বললেই হবে। তুমি এখানে কি বলবা? পানির আকৃতি হবে ভি শেপ বা কৌণিক, অথবা আর আকৃতির বন্ধন কোণ হবে 104.5 ডিগ্রি। শেষ। তাহলে ব্যাখ্যাটা কিভাবে বলবা? আরেকবার বলি ব্যাখ্যাটা। এখানে তুমি যে এগুলো করলা, এগুলো তো পারবা, ইলেকট্রন বিন্যাস করলা, সংকরিত অবস্থা দেখাইলা, ঠিক আছে, হাইড্রোজেন বিন্যাস দেখাইলা। দেখানোর পরে কি বলবা? যে তোমার অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে একটা এস অরবিটাল আর 3টি পি অরবিটাল সংমিশ্রিত হয়ে 4টি সমশক্তি সম্পন্ন sp3 সংকরিত অরবিটাল তৈরি করে। এই 4টি sp3 সংকরিত অরবিটালের মধ্যে 2টি sp3 সংকরিত অরবিটাল 2টি হাইড্রোজেনের সাথে কি করে? সিগমা বন্ধন গঠন করে। বাকি 2টি sp3 সংকরিত অরবিটালে কি থাকে? মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান থাকে। শেষ। এরপরে বলবো ব্যাসপার নীতি অনুসারে এখানে এই তিন ধরনের বন্ধন বিদ্যমান, আর বন্ধনের ক্রম হচ্ছে এই যে বন্ধনের ক্রমটা দেখালা। অতএব এখানে পানির আকৃতি হবে কি? আকৃতি হবে ভি শেপ বা কৌণিক, আর বন্ধন কোণ হবে 104 ডিগ্রি, 104.5 ডিগ্রি। তুমি একদম 3-এ 3 পায়ে যাবা। ঠিক আছে, 3 মার্কসের জন্য আসে, তুমি একবার 3-এ 3 পাবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমার এখানে এটার অনুরূপ আরেকটা আছে, এটা করবা। এটা হচ্ছে তোমার হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইডের ব্যাখ্যাও সেম, মানে একই, সেম, একদম পানির মতোই। এটা তোমার জন্য এইচডব্লিউ বাড়ির কাজ। ঠিক আছে, এখন আমি বলি তোমার বড় গগন নাম্বারে এগুলো তো, এই যে তোমার sp3 সম্পর্কিত যত কোশ্চেন দেখালাম এগুলো সব কি ঘতে আসবে। তোমার ঘ নাম্বারে কি আসে আসলে, যে বড় গ নাম্বারে কি আসে? বড় গ নাম্বারে আসবে তোমার পানি, পানি আর হাইড্রোজেন সালফাইড।
এই দুইজনের সংকরণ এক, তোমার বড় নাম্বার বলবে পানি আর হাইড্রোজেন সালফাইডের সংকরণ এক, বন্ধন কোণ ভিন্ন কেন? এই হাইড্রোজেন সালফাইডের তোমার বন্ধন কোণ কত জানো? এটার বন্ধন কোণ হচ্ছে তোমার 94 ডিগ্রি। এই হাইড্রোজেন সালফাইডের বন্ধন কোণ কত? 94 ডিগ্রি। এই হাইড্রোজেন সালফাইডের বন্ধন কোণ 94 ডিগ্রি, আর পানির বন্ধন কোণ হচ্ছে 104.5 ডিগ্রি। পানির বন্ধন কোণ কত? পানির বন্ধন কোণ হচ্ছে 104.5 ডিগ্রি। তোমাকে ঘ নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, এটা তুমি 3000% ইম্পর্টেন্ট দিয়ে রাখো। ঠিক আছে, তোমাকে ঘ নাম্বারে বলবে যে পানির বন্ধন কোণ হচ্ছে 104, মানে তোমাকে বন্ধন কোণ বলে দিবে না, তোমাকে বলবে সংকরণে বন্ধন কোণ ভিন্ন কেন। এখন তুমি দেখবা যে হাইড্রোজেন সালফাইডের সংকরণ sp3, পানির সংকরণ sp3, কিন্তু হাইড্রোজেন সালফাইডের বন্ধন কোণ 94 ডিগ্রি, পানির বন্ধন কোণ 104.5 ডিগ্রি কেন? এইগুলো দেখাবো, সমস্যা নাই। এই তোমার এটা আমি একটা আলাদা ক্লাসে পড়াবো এগুলা। এরপরে বলবে তোমাকে অ্যামোনিয়া NaH3 আর NF3, NaH3 আর NF3 এদের তোমার সংকরণে কি বন্ধন কোণ ভিন্ন কেন? এগুলো হচ্ছে ঘ নাম্বারের কোশ্চেন। বুঝতে পারছো? এগুলো দেখাবো, কোনো টেনশন নেওয়ার কারণ নাই। বুঝতে পারছো? তাহলে তোমাদের sp3 সংকরণের ক্লাস আজকে এতটুকুই। তোমাদের sp3 সংকরণে মনে হয় আর 2টা ক্লাস লাগবে। ঠিক আছে, যদি ওই ভিডিওগুলো ছোট হবে, একটাতে আমি শুধু বড় নাম্বারগুলো দেখাবো, এগুলো দেখাবো, আরেকটাতে তোমার আয়নের আরেকটা লেকচার আমি আয়নের সংকরণ দেখাবো। আয়ন বলতে তোমাকে বলে অ্যামোনিয়াম প্লাসের সংকরণ, এরপরে হচ্ছে তোমার হাইড্রোনিয়াম আয়নের সংকরণ, এরপর হচ্ছে BF4- সংকরণ। ঠিক আছে, এই যে আয়নগুলো আছে না, এই আয়নগুলোর সংকরণ দেখাবো। ওকে, আজকে পর্যন্ত। টিল দেন বি সেভ, টেক কেয়ার। এরপর আর কি বলবো, বলার কিছু নাই। ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিও।